আপনাদেরকে খুবই মন ভালো করার মতন একটা সংবাদ দিতে চাচ্ছি। এতদিন প্রেমটা ছিল গোপনে, এতদিন সহযোগিতাগুলো ছিল গোপনে, কিন্তু আর কত গোপন প্রেম এবার আসছে প্রকাশ্যে। সেই প্রেমের পরিণয় বা পরিণতিটাকে ঘোষণা করার দিন শেষে আলহামদুলিল্লাহ এই ঘোষণাটা প্রকাশ্যে আসার পর খেলাটা কি হবে, এবার খেলা ইনশাল্লাহ জমবে। দর্শক, একটা বড় ঘটনা ঘটে গিয়েছে। 48 ঘন্টা যেতে না যেতেই প্রফেসর ইউনূসের অকল্পনীয় সফলতা, বিজয়। চারিদিকে প্রফেসর ইউনূসকে ধন্যবাদের বন্যা। ইউনূসকে ধন্যবাদ দিতে দিতে আমাদের সময় চলে যায়। অভূতপূর্ব, নজিরবিহীন এত বড় সফলতা আসবে ডক্টর ইউনূস সরকারও কল্পনা করেন। চুপ্পু সরকারের কাছে আবেদন করেছেন, তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য। তখন রাষ্ট্রপতি চুপ্পু নাকি এইভাবে কাঁপতেছিলেন, ভয়ে এবং ঘন ঘন টয়লেটে যাচ্ছিলেন। এখন বঙ্গভবনের দিকে জনতা আসবে। সেটা হচ্ছে নতুন রাষ্ট্রপতি সিলেক্ট হয়ে গেছে, নতুন রাষ্ট্রপতি একজনকে সিলেক্ট করা হয়ে গেছে, প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। তাহলে কে হচ্ছেন রাষ্ট্রপতি, নতুন রাষ্ট্রপতি, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। পদবি থেকে পদ থেকে সে নিজে ইস্তফা দিয়েছেন লিখিতভাবে, এটাই প্রথম কেউ পদত্যাগ করা। নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর রাষ্ট্রপতি শপথ নথিতে স্বাক্ষর করেন। বঙ্গভবনে আছেন আমাদের সহকর্মী দেবাশিস রায়, সরাসরি চলে যাবো তার কাছে। দেবাশিস, নতুন রাষ্ট্রপতিকে শপথ, অর্থাৎ এই পেছনের যে ঐতিহাসিক বঙ্গভবন দেখতে পাচ্ছে, সেই বঙ্গভবনের নতুন বাসিন্দা হিসেবে তাকে কিন্তু সাংবিধানিক রীতি অনুযায়ী শপথ করানো হবে। এই দালালি যে কত গভীরে গিয়েছে সেটা আজকে একটা রিপোর্টে আপনারা প্রমাণ পাবেন। জাতীয় পার্টি শুধু ভারতের দালালি নয়, ভারতের গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট হিসাবে তাদের পারপাস ছাপার জন্য দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশের অভ্যন্তরে ভারতের পক্ষ থেকে নজরদারি, গোয়েন্দাগিরি ইত্যাদি করে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। একটি ঘটনা সেটা হচ্ছে যে চুপ্পু সরকারের কাছে আবেদন করেছেন, তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য। তিনি অসুস্থ, তিনি বিদেশ যেতে চান এবং অনেকেই মনে করতেছেন যে রাষ্ট্রপতি চুপ্পু একবার বিদেশ গেলে তিনি বাংলাদেশে আর ফিরবেন না। আপনারা জানেন যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি কার্যত এখন গৃহবন্দী, তার কোনো ক্ষমতাই নেই। তিনি রাষ্ট্রপতি হিসাবে শুধু পদেই আছেন, কিন্তু কোনো ক্ষমতা নেই। তিনি একজন ফুললি গৃহবন্দী, তিনি বঙ্গভবন থেকে বেরো হন না। তো তিনি আবেদন করেছেন যে আমি চিকিৎসার জন্য আমি বিদেশ চলে যাব, কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে। যদি সরকার চায় যে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ, তাহলে রাষ্ট্রপতি চুপ্পু যদি বিদেশ যেতে চায় সরকারের তো খুশি হওয়ার কথা। আচ্ছা যান, আপদ বিদায় হলো। কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামানো হলো দূতাবাস থেকে এবং আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতি চুপ্পুর উপরে একটা প্রেসার ক্রিয়েট করা হলো মনস্তাত্ত্বিক ভাবে, যে আপনি পদত্যাগ করুন, দেখেন আমরা আপনার ছবিও নামে ফেলেছি, আপনি এখনো কেন আছেন, আপনি যান না কেন, তাই না? কিন্তু যখনই আবার চুপ্পু বিদেশ যাওয়ার জন্য আবেদন করেন, তখন তার সে আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয়। তার মানে কি সরকার চাচ্ছেন যে চুপ্পু পদত্যাগ করুক কিন্তু দেশেই থাকুক? অনেকে আবার বলতেছেন যে বিদেশে গিয়ে চুপ্পু বলবেন যে আমি পদত্যাগ করি নাই, আমি রাষ্ট্রপতি। আর শেখ হাসিনা বলবেন আমিও পদত্যাগ করি নাই, আমিও প্রধানমন্ত্রী। তখনই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবেন। ঠিক এই ধরনের স্বতন্ত্র হয়ে থাকতে পারে বলেই হয়তোবা সরকার তাকে বিদেশ যেতে দিতে চায় না। কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি ছিলেন আগাগোড়া একজন দুর্নীতিবাজ এবং তেলবাজ। শোনা যায় তিনি যখন দুদকের কমিশনার ছিলেন তিনি 5,000 টাকা পর্যন্ত ঘুষ খেতেন। তিনি অ্যাসালমের ক্যাশিয়ার ছিলেন। অ্যাসালম যে কোটি কোটি টাকা লুট করেছে উনি তার সহযোগী ছিলেন। উনি তৈলাক্ত কলাম লিখতেন। শেষ পর্যন্ত শেখ হাসিনা হঠাৎ করে তাকে এনে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেও মূলত শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের রানী, মানে তার যখন যা খুশি তাই করতেন। তিনি তার সভা পরিষদের সঙ্গে কোনো কথা বলতেন না। যেদিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানানো হয় সেই দিন কেউ জানে না যে কে রাষ্ট্রপতি হবেন। হঠাৎ করে ওবায়দুল কাদের চুপ্পুকে দেখে চমকে উঠেছে, এই চুপ্পু হবে রাষ্ট্রপতি, কিন্তু তাই হয়েছে।
এবং বাংলার ইতিহাসে সবচেয়ে অযোগ্য এবং তৈলবাজ রাষ্ট্রপতি যিনি শেখ হাসিনাকে বলেন যে আমি রাষ্ট্রপতি হওয়ার কারণে আপনার পদদুলি নিতে পারি না, কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর চেয়েও পোস্টে বড়। তো সেই চুপ্পু অনেক দুর্নীতি করেছেন, দুর্নীতি করে দুবাইতে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, সম্পত্তি করেছেন, এবং তার দুবাইয়ের আনলিমিটেড রেসিডেন্স পারমিটও আছে। কারণ তিনি কিন্তু গুণাঙ্গরেও বোঝেননি যে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করে ফেলবেন, এর জন্য তিনি মন মতো দুর্নীতি করেছেন এবং বুড়া বয়সে তিনি চলে যাবেন দুবাইতে। কিন্তু শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়ে বঙ্গভবনে রেখে দিয়ে একদিন শেখ হাসিনা পালিয়ে গেলেন। এখন উনি পড়লেন বিপদে। এবং শেখ হাসিনা যখন পালিয়ে যায় এবং গণভবন ছাত্র জনতা দখল করে ফেলে, তখন রাষ্ট্রপতি চুপ্পু নাকি এইভাবে কাঁপতেছিলেন ভয়ে এবং ঘন ঘন টয়লেটে যাচ্ছিলেন, কারণ তিনি মনে করেছেন যে এখন বঙ্গভবনের দিকে জনতা আসবে, কিন্তু জনতা যায়নি, এটা তার সৌভাগ্য। এখন সেই চুপ্পু চলে যেতে চান বিদেশে, কিন্তু সরকার যেতে দিতে চায় না। আবার সরকার চায় চুপ্পু পদত্যাগ করুক। বাংলাদেশে যে কোনো সময় বা শীঘ্রই 5 আগস্টের মতো আরেক যুগান্তকারী ঘটনা ঘটতে পারে। এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে এবং তার নেপথ্যে থাকতে পারেন হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, ইলিয়াসরা। আর জামাত শিবির সবসময় আগের মতো ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে এই আরেকটা বিপ্লবকে সফল করবে। জামাত শিবির ওই বিপ্লব নেতৃত্ব দিতে পারবেন প্রকাশ্যে, এটা আমরা মনে করি না। দর্শক, এবারের যে বিপ্লব হবে সেটা হবে নতুন সংবিধানের দাবিতে বিপ্লব, পুরনো সংবিধান বাতিলের দাবিতে বিপ্লব, গণপরিষদ নির্বাচনের দাবিতে বিপ্লব। স্পষ্ট কথা, বাংলাদেশপন্থীরা ঐক্যবদ্ধ। এই হাসিনার মুজিববাদী সংবিধানের অধীনে এটাকে বহাল রেখে, মুজিব সৈনিক রাষ্ট্রপতি চুপ্পুকে বহাল রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। সংস্কার না করে কোনো পাতানো নির্বাচনে জাতি মানবে না। কি মনে করেন, এই চুপ্পুকে বহাল রেখে এই মুজিববাদী সংবিধানের অধীনে কোনো সংস্কার না করে হাসিনার আইনে প্রতিষ্ঠিত গঠিত সিইসির নেতৃত্বে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া একটা জুয়ার মতো, কি হয় কেউ জানে না, সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই, একটা অস্থিতিশীল পরিস্থিতিতে একটা জাতীয় নির্বাচন হবে আর জনগণ আঙ্গুল চুষবে, এটা কি হয়? হবে না। মানে আরেকটি বিপ্লব হবে। এই যেমন আখতার একটা কথা বলেছে, বা টোটাল এনসিপি নড়ে চড়ে বসেছে, নতুন সংবিধানে বাধা দিলে রাজপথে নামতে 1 সেকেন্ডও লাগবে না আখতার। এখন তারা গণপরিষদ নির্বাচন চায়। হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি এরা বলেছে গণপরিষদ নির্বাচন দিতে হবে, এবং এই নতুন সংবিধান এটা যদি না হয় তাহলে আবারও আমরা রাজপথে নামবো, রাজপথ দখল নিয়ে আমরা এই দাবি আদায় করব। ক্লিয়ার কথা। তো এখানে এই 72 সংবিধান, এই চুপ্পু এরা বহাল থাকা অবস্থায় দেশে একটা নির্বাচন হয়ে যাবে। আর কি মনে করেন, পিনাকি ভট্টাচার্যরা জীবনে এত কিছু করলো, জীবনে সবকিছু হারালো দেশের জন্য, আর তারা এটা চেয়ে চেয়ে দেখবে? আমি এটা মনে করি না। তারা আর একটা বিপ্লব ঘটাবে। তবে এই বিপ্লবে মজার বিষয়, নেতৃত্বে থাকবেন নতুন কেউ, এবং আরেকটা বিপ্লব যে হতে যাচ্ছে সুন্দর করে তার আলামত দিয়েছেন ডক্টর রেজা কিবরিয়া। রেজা কিবরিয়া এখন রাজনীতিতে নাই, কিন্তু তিনি রাজনীতির একজন অবজারভার তিনি ছিলেন। তিনি বলছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে। রেজা কিবরিয়া পারফেক্টলি গেস করতে পেরেছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে, আরেকটা 5 আগস্ট হতে পারে, যে 5 আগস্টের ফলে এই সংবিধান বাতিল হবে এবং একটা বিপ্লবী সরকার বা একটা জাতীয় সরকার গঠিত হবে, চুপ্পুকে সরিয়ে দিয়ে গ্রেপ্তার করা হবে। এই 2-3টে ঘটনা ঘটলেন, একটা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার, এই সংবিধান বাতিল, এরপরে এই রাষ্ট্রপতিকে বাতিল এবং গ্রেপ্তার। তারপরে সেই সরকার দ্রুত গণপরিষদ নির্বাচন দিবে, নতুন সংবিধান গ্রহণ করবে, সংস্কার করবে, জাতীয় নির্বাচন দেবে। আরেকটা বিপ্লবের আফটারম্যাথ সহ বলে দিলাম। এখানে কারা নেতৃত্বে থাকবে তাও একটা ধারণা দিলাম। আমরা সেই বিপ্লবের অংশীদার হব, আপনারাও রেডি হন, কারণ এই সংবিধানের অধীনে আমরা কোনো নির্বাচন বা এগুলো হতেই দেবে। এটা পুরোটাই বিএনপি এবং আওয়ামী লীগের পরিকল্পনা হচ্ছে। বিএনপি শুরু থেকে বলেছে না, এই সংবিধান পরিবর্তন করা যাবে না, এটা মুক্তিযুদ্ধের রক্তের উপর ভিত্তি করে সংবিধান, এই সংবিধানের কথা বলছে। যদিও জাতীয় পার্টির কোনো গ্রহণযোগ্যতা বাংলাদেশের অবশিষ্ট নাই, বা জাতীয় পার্টি যে একটা দালাল পার্টি, এটা তো সবাই অনুমানই করতেছে। বিশেষ করে 2014 সালে যখন ভারতের বিদেশ সচিব সুজাতা সিং এসে এরশাদকে রাজি করায় প্রলোভন দেখিয়ে, আবার 2024 সালে জিএম কাদের ভারতে গিয়ে ফিরে এসে বলেন যে ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না, তখন এটা অনুমান মানুষ করতে পারে যে জাতীয় পার্টি একটি ভারতের দালাল পার্টি। কিন্তু এই দালালি যে কত গভীরে গিয়েছে সেটা আজকে আমার রিপোর্টে আপনারা প্রমাণ পাবেন। জাতীয় পার্টি শুধু ভারতের দালালি নয়, ভারতের গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট হিসাবে
তাদের পারপাস ছাপার জন্য দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশের অভ্যন্তরে ভারতের পক্ষ থেকে নজরদারি, গোয়েন্দাগিরি ইত্যাদি করতেছে। এবং যার একটি রিপোর্ট আমি নেত্র নিউজ দিয়েছে, সেখানে একজন ভুক্তভোগীর বর্ণনা দিয়েছে যে তিনি কিভাবে জাতীয় পার্টিতে থেকেও তিনি কিভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার রোশানলে পড়ে সর্বশান্ত হয়েছিল। তো ছেলেটার নাম হচ্ছে সাকিব রহমান। এই সাকিব রহমান ওর বাবা আবার পিলখানা হত্যাকাণ্ডের সময় যেই 57 জন সেনা অফিসার মারা গেছেন তার ভিতরে একজন এটি মানুষ সাকিব রহমান। সাকিব রহমান বর্তমানে একজন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রোগ্রেস ম্যাগাজিনের সম্পাদক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তিনি আইন বিভাগের সিনিয়র লেকচারার, অনেক যোগ্য, কোনো সন্দেহ নেই। তো এই সাকিব রহমান চিন্তা করলো সে রাজনীতি করবে। তিনি একটা কলম লিখেছেন, আমি পড়ে শোনাই। শৈশব থেকে এই রাজনীতির প্রতি আমার গভীর আগ্রহ ছিল এবং তরুণ বয়সে আমি একজন আইনজীবী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে একটু পরিচিতি পেতে শুরু করলাম। তখন রাজনীতির বিশ্লেষণকে বাস্তবে প্রয়োগ করার ইচ্ছা থাকলো এবং জাতীয় পার্টি বেছে নেওয়ার পিছনে কারণ ছিল HM এরশাদ এবং GM কাদের ছিলেন আমার বাবার মামা। আমার বাবা ছিলেন একজন পেশাদার সেনা কর্মকর্তা এবং 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে তিনি মারা যান। আমার বাবা কখনো রাজনীতিতে যুক্ত ছিলেন না, কাজেই ভাবলাম যে যদি রাজনীতিতে একটু অবদান রাখতেই হয় তবে এই জাতীয় পার্টি হবে আমার স্বাভাবিক পছন্দ। শুধু যে আত্মীয় স্বজনের উপস্থিতি একটি পরিচিত পরিবেশ তৈরি করবে তাই নয়, আমার মনে হয়েছিল যে জাতীয় পার্টি দলটিকে ঢেলে সাজানোর সুযোগ আছে। 2022 সালের মে মাসে আমি ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে একটি নৈশভোজে যোগ দিই। নিমন্ত্রণটি ছিল মূলত প্রধানত শিক্ষাবিদ, শিল্পী ও সুশীল সমাজের সদস্যদের জন্য। আমি একদিকে শিক্ষাবিদ, অন্যদিকে জাতীয় পার্টি নেতা হিসাবে কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নেওয়া আমার দায়িত্ব ছিল। সেদিনের একটি ছবি যেখানে আমি পাকিস্তান হাইকমিশনে নিমন্ত্রণকারীদের সঙ্গে ছিলাম, সেটা ভারতের জন্য সমস্যা হয়। ভারতীয় হাইকমিশনের একজন বিশেষ প্রতিনিধি সরাসরি দলের চেয়ারম্যান GM কাদেরকে বিষয়টি জানান। আমি তখন দলের মধ্যে বিশেষ করে তরুণ নেতাদের কাছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রচারের জন্য খুব পরিচিত হচ্ছিলাম। হঠাৎ GM কাদের আমাকে জানালেন যে ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক সচিব অনিমেষ আমার পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে তোলা ছবিতে ক্ষুব্ধ হয়েছেন। ভারতীয় কূটনীতিকের পাকিস্তান বিরাট স্বাভাবিক, কারণ ভারত পাকিস্তানকে পছন্দ করে না, কিন্তু একটি বিদেশি কূটনীতিক কেন জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে নিয়ে দলের চেয়ারম্যানকে মন্তব্য করবেন? তার এই সাহস হয় কোত্থেকে? আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো কেন সেই মন্তব্য GM কাদেরের কাছে গুরুত্ব পাবে? অনেকদিন ধরেই গুঞ্জন ছিল যে ভারত জাতীয় পার্টি ও দলটির চেয়ারম্যানের উপর প্রভাব বিস্তার করে, বিশেষ করে যখন দলটি স্বৈরাচারী আওয়ামী লীগের সর্ববৃহৎ জোটসঙ্গী বা সংসদের বিরোধী দল ছিল। GM কাদের কখনো ভারত সফরে তার সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের বৈঠকের বিবরণ আমার সঙ্গে ভাগাভাগি করেননি। তবুও আমি অবাক হলাম যে অনিমেষের হস্তক্ষেপে কাদেরের ঘুম হারাম হয়ে যায়। অনিমেষ তাকে একটি বার্তা পাঠান, যা কাদের আমাকে ফরওয়ার্ড করেন। মানে অনিমেষ একটা মেসেজ পাঠান গোলাম কাদেরকে, মানে GM কাদেরকে। GM কাদের আবার সেই মেসেজটি এই সাকিবকে ফরওয়ার্ড করেন। সেই টেক্সটে অনিমেষ লিখেছিলেন যে স্যার, ব্যাপারটি আমাদের দেশে গুরুতরভাবে নোট করা হয়েছে। আপনার যে আন্তর্জাতিক বিষয় সম্পাদক, তিনি যে পাকিস্তানি হাইকমিশনে গিয়ে পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে ছবি তুলেছেন, এটা আমার দেশে খুব গুরুতরভাবে নোট করা হয়েছে। তাকে আমরা আপনার দল থেকে বহিষ্কার করার সুপারিশ করছি, বাকি সিদ্ধান্ত আপনার, শুভেচ্ছা। তখন গোলাম কাদের আমাকে বলেন যে তোমাকে স্পষ্ট করে বলতে চাই, তোমাকে সরতেই হবে। এরপর আমাকে শুধু আন্তর্জাতিক সম্পাদকের পদ থেকেই নয়, বরং দলটির IT সিস্টেম এবং ওয়েবসাইট থেকেও মুছে ফেলা হয়। আমার সাধারণ সদস্য পদও বাতিল করা হয়। কাদের আমাকে বলেন যে কিছুদিন কূটনীতিকদের থেকে দূরে থাকো, পরে আবার আমি তোমাকে ফেরাবো। কিন্তু আমি আমার বরখাস্তের আনুষ্ঠানিক চিঠি কখনোই আমি দেখিনি। যদিও আমাকে বরখাস্তের চিঠি আমাকে না দিয়ে তা ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা অনিমেষকে তিনি দিয়েছিলেন এবং অনিমেষ তা দেখে আশ্বস্ত হয়েছিলেন। অর্থাৎ ভারতীয় কূটনীতিক আমার বরখাস্তের কাগজ দেখেছে, কিন্তু আমি বা বাংলাদেশের জনগণ কেউই তা দেখি। এবং 2023 সালের মার্চ মাসের মাঝামাঝি নাগাদ আমি লজ্জা এবং অনর্থক কাজে নিজের সময় নষ্ট করতেছি, এই হতাশায় আমি দল থেকে দূরে সরে আসি। তখন আমাকে বরখাস্তের 10 মাস পরে কাদের আমাকে সাংগঠনিক সম্পাদক পদের প্রস্তাব। তখন আমি রাজি হই। আমি GM কাদেরকে বলি, ঠিক আছে, আপনি চাইলে আমি আপনার দলের সাংগঠনিক সম্পাদক পদে থাকতে রাজি। কিন্তু 24 ঘন্টার মধ্যেই GM কাদের আমাকে ফোন করে জানান যে আমি তো চেয়েছিলাম তোমাকে সাংগঠনিক সম্পাদক করতে, কিন্তু ওই একই সমস্যা, ভারতীয় হাইকমিশনের আপত্তি আছে। এবং জাতীয় পার্টির সঙ্গে ভারতের উচ্চ পর্যায়ের বৈঠকগুলো GM কাদেরের নিজস্ব নিয়ন্ত্রণে ছিল। আমি কোনোটি দেখিনি বা জানতামও না। হয়তো তা জানলেই বুঝতাম যে
কেন কাদের ভারতের প্রতি এত অনুগত? শেষ পর্যন্ত এই অবিচল, অদৃশ্য, অদম্য ভারত রাষ্ট্র হস্তক্ষেপের শক্তির কাছে হেরে আমি 2023 সালের এপ্রিল মাসে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় পার্টি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা ঘোষণা দিই এবং বিজ্ঞপ্তিটি দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়। এরপর আমি আর জাতীয় পার্টিতে ফিরে যাইনি, যাওয়ার কোনো ইচ্ছেও নেই। এই দায় স্বীকার আমার পক্ষ থেকে সত্য প্রকাশের চেষ্টা মাত্র। আমার সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনে আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি, কিন্তু অন্যায়ভাবে বরখাস্ত হয়েছি, যা আমি এখন জনসম্মুখে প্রকাশ করছি। এই অন্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব জানে। যদিও আমি কয়েকজনের দিকে আঙুল তুলতে পারি যারা আমার অপসারণে ভারতীয় হাইকমিশনের সঙ্গে হাত মিলিয়েছিল, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ছিল জিএম কাদেরের। তিনি নিখুঁতভাবে এক দালালের ভূমিকা পালন করেছেন। জিএম কাদের নিখুঁতভাবে ভারতের দালালের ভূমিকা পালন করেছেন। আমার বরখাস্তের সময় বুঝেছি যে এই দল জাতীয় পার্টি কখনোই নিজের পরিচয় বহন করেনি। এটি আওয়ামী লীগ এবং ভারতের স্বার্থ বাস্তবায়নের একটি হাতিয়ার মাত্র। আমি আশা করি একটি গুরুত্বপূর্ণ জাতীয় রাজনৈতিক দল ও এর চেয়ারম্যানের অভ্যন্তরীণ কর্মপরিচালনার এই তথ্য প্রকাশ হলে তা জনগণের কাজে আসবে, এবং এই ব্যাপারটি জানার পর জিএম কাদের ও জাতীয় পার্টিকে বাংলার জনগণ কিভাবে দেখবে তা পুরোপুরি তাদের উপর নির্ভর করতেছে। আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক দল, তারা কোথায় যাবে, কি করবে, কি কাজ করবে, কোন পদে কাকে রাখবে, কোন দেশে দূতাবাসে যাবে, সব হচ্ছে আমাদের ব্যাপার। সেই জায়গায় ভারতীয় হাইকমিশনের একজন কর্মচারী সে সরাসরি জিএম কাদেরকে ফোন করে অর্ডার দেয় এবং জিএম কাদের ভয় কাঁপে 24 ঘন্টা যেতে না যেতেই এই সাকিবকে দল থেকে বহিষ্কার করে, এবং সেই বহিষ্কারাদেশ ভারতীয় হাইকমিশনের সেই কর্মকর্তা অনিমেষের কাছে পৌঁছিয়ে দেয়। তাহলে এই জাতীয় পার্টিকে মানুষ কিভাবে বিশ্বাস করে বলেন? যেই রাজনৈতিক দল তারা বাংলাদেশে চাইতে ভারতের প্রতি বেশি অনুগত, সেটা এই দেশের কোনো রাজনৈতিক দল নয়, সেটা আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, এবং এদের দিয়ে এই দেশের কোনো উপকার কখনো হবে না। সুতরাং আওয়ামী লীগ অলরেডি স্থগিত হয়েছে, জাতীয় পার্টি স্থগিত হবে না। আমি জানি এমনিতেই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে সবার সমস্যা আছে, জাতীয় পার্টিটা করবে না, বা জাতীয় পার্টি ওই আওয়ামী লীগের মতোই, তারাও একটি ভারতপন্থী দল, এটা আমাদের মনে রাখতে হবে। মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসিরউদ্দিন গ্রেপ্তার, এটা ভাই এই খবর দেখেই আবার যদি মনে করেন গণমাধ্যমের উপর হস্তক্ষেপ করা হচ্ছে তাদের স্বাধীনতা এই মত প্রকাশের, বিষয়টা তেমন না। বাংলাদেশে বেশ কিছু চ্যানেল এরা ব্ল্যাকমেইলিং এর কাজে ব্যস্ত, জমি দখল, টাকা আদায় করা, এবং এইসব টেলিভিশনের সবচেয়ে বৈশিষ্ট্য দেখবে যাদের আবার ক্রাইম টিম থাকে, মাইক্রোবাস নিয়ে ঘুরতে থাকে, বিভিন্ন ব্যবসায়ীদের কাছে যায় এবং যাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা কম তাদেরকে টার্গেট করে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতায় নেয়। এইরকম বহু ঘটনা এই টাইপের ওই টেলিভিশনগুলোর। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।